ছোট্ট অরুণিমাকে অর্থের কল থেকে নিয়ে নিল ডক্টর অদিত্য আহমেদ। গ্রামের শুরুতে কবরস্থানে দেওয়া হবে, খুব বেশি কেউ না, অর্থের বাবা, ভাই, কাকা, হুজুর সাহেব আর আদিত্য। এই কয়েকজন মিলে আজানা পড়ে দাফন করলো অরুণিমাকে। ছেলেটা অর্থের মায়ের কাছে ছিল, শুধু ভাবছিল, আচ্ছা সত্যি কি আমার অভিশাপ লেগেছে? না, সে তো এমন চায়নি। কোনো মা তার সন্তানের এত বড় ক্ষতি চায়? অর্থের ছেলে যেন তার অনন্য পাওয়া, সারা জীবন আগলে রাখবে। দফন শেষ করলে দূর থেকে শোনা যাচ্ছে অর্থের চিৎকার। আদিত্য ঠিক যে ভয়টা পেয়েছিল তাই হলো। অতিরিক্ত স্টেট আর কান্নার কারণে অর্থের অবস্থা ভালো না। রাস্তায় আসার সময় খুব ঝুঁকুনি দিয়েছে। আল্লাহ জানে স্যালাইনের কিছু হলো কিনা। সকালে ঘুম ভেঙে নিশিতা দেখে রূপ তার পাশে নেই, ঘুমিয়ে আছে। আচ্ছা, ও এমন কেন? নিজে থেকে কি কখনো কাছে আসতে পারে না? সব সময় কি জোর করতে ভালো লাগে? মাঝে মধ্যে ইচ্ছা হয় ওর হাত ধরে হারিয়ে যেতে। প্রথম দেখা যায় যে শুধু ছেলেরা প্রেমে পড়ে এমন নয়, মেয়েরাও পড়ে। ঠিক যেমন এরিয়ে টেনশন ক্লাবের দিন নিশিতা পড়েছিল। স্বাভাবিক মতো লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে আলাদা একটা মায়া, জিম করা বডি দেখেই বোঝা যাচ্ছিল তার মুখ হালকা দাঁড়িয়ে, স্টাইল করে কাটা চুলগুলো। উফ, সেইখানে তো মরণ হলো। এরপর কিভাবে যে বন্ধুত্ব হয়ে গেল, বেস্ট ফ্রেন্ড। কিন্তু মনের কথা জানাতে পারেনি নিশিতা। তার আগে এলো অর্থী। আচ্ছা, অর্থী কি সত্যি নিজে এসেছিল নাকি আমি নিয়ে এসেছিলাম? এইসব ভাবতে ভাবতে কখন যে রূপের কাছে গেল, এই এসেছে খেয়াল করেনি। মাথায় হাত দিতে জেগে উঠল রূপ। অর্থের কপালে হাত দিয়ে দেখে নিল জ্বর আছে কিনা। না, এখন জ্বর নেই। দেরি না করে বেরিয়ে পড়ল ক্লিনিকের উদ্দেশ্যে। আজ যে তার প্রিয় ভাসিনীকে বাসায় নিয়ে ফিরতে হবে। ক্লিনিকে এসে কেবিনে কাউকে না দেখে বেশ ঘাবড়ে যায় রূপ। খবর নিয়ে সবটা জানার পর মাথায় আকাশ ভেঙে পড়ে। কোন মুখে যাবে রূপ অর্থের সামনে? কোথায় খুঁজবে? কি হলো? কিছু বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে রিসেপশনের এক পাশে। কিছুক্ষণ পর লিফটে নামতেই খেয়াল হয় অর্থের ভাই অ্যাম্বুলেন্স থেকে নেমে আসছে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কোলে করে অর্থীকে নামালো আদিত্য। স্ট্রেচারে নামিয়ে দিয়ে বলল দ্রুত নিয়ে যেতে। ঠিক সেই সময় ঘটল বিপত্তি। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ। স্ট্রেচারে করে 6 তলা ওঠানোর পেশেন্টকে সম্ভব না। এত কিছু ভাবার সময় অনেকটা ব্লিডিং হয়ে গেছে, দ্রুত নিতে হবে। ডক্টর আদিত্য কিছু না ভেবে অর্থীকে কোলে নিতে ওঠানোর সময় কেউ এসে তার হাত ধরে বলে, আমার স্ত্রী, আমি নিতে পারবো। রূপের মুখের দিকে তাকিয়ে আদিত্য কিছু বলতে নিলেও নেয় না। এখন সময়টা অধিকারের নয়, দায়িত্বের নয়। এখন সময় হলো এই পরীটাকে বাঁচানোর। কিছুক্ষণ আগেই তো আদিত্য ছোট্ট একটা পরীকে নিজে হাতে দফন করে এলো। সে এখন চায় না তার মিষ্টি পরীকে হারাতে। সাদা বেডশিটের অনেকটা রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় মেয়েটা কুকুরে যাচ্ছে। ইন্টারনাল ব্লিডিং বেশ ভালোই হয়েছে। কমপ্লিকেশন তো আগেই ছিল। শরীরে রক্ত কম থাকায় জরুরি ভিত্তিতে অর্থের শরীরে রক্ত দিতে হবে। ভাই বাবা যেন মরিয়া হয়ে উঠেছে। কি করবে? মা তো নাতিকে কোলে নিয়ে পাথর হয়ে বসে আছে। রূপ দাঁড়িয়ে আছে আইসিইউর সামনে। আদিত্য দিশাহারা হলেও যথেষ্ট শান্ত রয়েছে। আচ্ছা, পারবে তো সে তার ছোট্ট পরীটাকে বাঁচাতে? ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছে না। 19তম ব্লাড ব্যাগ চলছে। যত দ্রুত সম্ভব ব্লিডিং বন্ধ করতে হবে। রূপ শুধু তাকিয়ে দেখছিল। খুব কান্না পাচ্ছে, বারবার না করছিল, কিন্তু মেয়েটা শোনেনি। রূপ তো চায়নি বাচ্চা, কেন সবসময় জিদ করত। কিন্তু যখন কনসিভ করলো সেদিন আলাদা অনুভূতি ছিল। কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলা, এই যে সিনিয়া চৌধুরী, জলদি আপনার জুনিয়র চৌধুরী আসছে, আমি যে মা হতে চলেছি। রূপের হুঁশ ফিরে আদিত্য আহমেদের কথায় অর্থের ভাইকে কিছু একটা আনতে বলছিল। রূপ, আমি যাচ্ছি। আদিত্য, আয়ান তুমি জলদি যাও। আয়ান চলে যাওয়ার পর আদিত্য, এই দায়িত্বটা যদি কাল রাতে দেখাতে তাহলে আজ তোমার মেয়েও বেঁচে থাকতো আর অর্থের ওই অবস্থা হতো না। সারা রাত কেউ চোখের পাতা এক পলক করতে পারেনি। আদিত্য সবসময় অর্থের পাশেই ছিল, সাদা একটা চাদর দিয়ে ঢেকে রাখা, মুখের অক্সিজেন মাস্ক। খুব ইচ্ছে হচ্ছিল অর্থেকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সে তার অধিকার নয়। সাদাতে সবসময় মেয়েটাকে ভালো লাগে আদিত্য, কিন্তু আজকে সাদা বড্ড বেশি ভয়ঙ্কর। কিছুক্ষণ পরপর আদিত্যর হাত স্পর্শ করছে অর্থের হাত। শুধু কি পলস চেক করার জন্য, নাকি পরিটাকে ছোঁয়ার আশায়? এক সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যে পরিমাণ কষ্ট হয়, যদি সৃষ্টিকর্তা মায়ের শরীর ধৈর্য না, তাহলে কোনো নারী সন্তান জন্ম দিতে পারত না। তাই তো বলে মায়ের প্রসবকালীন সব যন্ত্রণা মুছে যায়।
যখন সে সন্তানের দিকে তাকায়। 2 দিন সময় লাগে অর্থের উঠতে বসতে। কেবিনে শিফট করার পর রূপ সবাইকে অনুরোধ করে বাইরে চলে যেতে। অর্থের মা বাচ্চাকে রূপের কোলে দেয়। অসুস্থ হওয়ার পর সে বাচ্চাকে দেখেনি পর্যন্ত। ছেলেকে পাশে শুয়ে দিয়ে রূপ অর্থের বুকে মাথা রাখে। বাচ্চাদের মতো কান্না করতে থাকে। শক্ত করে জড়িয়ে আছে সে। অর্থে কখনো রূপকে এভাবে কাঁদতে দেখিনি। হ্যাঁ, দেখেছিল সেই দিন রূপের বাবা মা একসাথে অ্যাক্সিডেন্টে মারা যায়। দফন করে আসার পর খুব কেঁদেছিল রূপ। সেদিন অর্থের বুকের প্রথম মাথা রেখে রূপ। সম্পর্ক ছিল না কিছুই, তবু যেন রূপ ভরসা সাহস খুব খুঁজে পেয়েছিল। তারপর থেকে তো ধীরে ধীরে এক পথে চলা। এদিকে বাচ্চাও কান্না শুরু করে দিয়েছে। ভাঙা ভাঙা গলায় দুর্বল অর্থে বলে, কি করছো? বাপ ছেলে মিলে কান্নাকাটি শুরু করে দিলে কেন? শোনো, ছেলেকে আমার কোলে দেও আর ওঠো না। রূপ উত্তর না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সে ছাড়া যে আর কেউ নেই তার। আরে ওঠো না, ছেলের গলা শুকিয়ে গেল তো। রূপ উঠে ছেলেকে কোলে দিয়ে অর্থের কপালে চুমু দেয়। অপরাধবোধ যে কুরকুরে খাচ্ছে। বিনিময়ে অর্থে হাসে আর বলে, আমি একা তো পারবো না, মাকে পাঠাও না। রূপ বেরিয়ে অর্থের মাকে পাঠিয়ে দেয়। লিফটের সামনে দাঁড়াতেই কয়েক সেকেন্ডের জন্য খুলে যায় দরজা। সেই সময় হাত ধরে টান দিয়ে কেউ রূপকে লিফটে নিয়ে নেয়, কিন্তু বুঝে ওঠার আগে তার অবাধ্যে চলে যায় রূপের ঠোঁট জোড়া। রূপ বেশ বুঝতে পারে এই স্পর্শ শুধু নিশিতারে।